আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আর আজকে এই যে এখানে কিছু মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব। এই তো শীতকালীন শিম, নতুন অবস্থায় শিম খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে রান্না করব হচ্ছে যে এই যে কুমড়া শাক, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর এই শাকটা কিন্তু ভাজা করলে খেতে দারুণ লাগে। আর আজকে দুপুরে রান্নাবান্না এগুলাই করব। আর সব কিছু ক্লিন করে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করব। আসলে হয় কি, রান্নাবান্না করার আগে যদি সব কিছু অর্থাৎ রেডি করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজে করে নেওয়া যায়। তাহলে চলেন যাই এখন রান্নাটা শুরু করি। আর এই তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আসলে সবজি রান্না করার সময় তেলটা একটু কম দিলেই ভালো লাগে, সবজিটা খেতে মজা লাগে। তা আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এই তো তেলটা গরম হয়ে গেছে। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। শিমটা আমি কিন্তু মাছ দিয়ে রান্না, শীতকালে শিমের তরকারি খেতে মজাই লাগে। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এই তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, মশলার গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, আর ফাইনালি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই তো লবণটাও দিয়ে দিব। সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব। এরপর যে মশলাটা যেহেতু তলায় লেগে না যায় সেজন্য একটু পানি অ্যাড করতে হবে, নাহলে মশলাটা তেলে তলায় অর্থাৎ লেগে যাবে। তলায় লেগে না যাওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। আর এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এটা আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে, একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর ফাইনালি এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। মাছগুলো একটু কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আর এই তো আমার মাছগুলো প্রায় কষানো শেষ। আমি মাছগুলো এক এক করে নামিয়ে নিব। এভাবে মাছগুলো কষিয়ে নামিয়ে নিলে তাহলে মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই পর্যায়ে আমি শিমগুলো অ্যাড করে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে, নাহলে যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আর এতে এইদিকে শিম আর আলুগুলোকে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। আর
এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নিব, কোন শিমগুলা হতে থাক। আর এই যে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি অর্থাৎ 50% মতো, সেই মাছগুলো দেখেন এগুলো আমি কিন্তু কষিয়ে তুলে রেখেছি। আর শিমটা একটু হয়ে গেলে এগুলো আমি দিয়ে দিব। আর এভাবে মাছগুলো কিন্তু তুলে নিলে, ছোট্ট একটা টিপস আমার রাঁধুনি আপুদের জন্য, যদি আপনি বড় মাছ দিয়ে তরকারি রান্না করতে যান, ভাজা অর্থাৎ মাছটা ভাজা ছাড়া কাঁচা যদি রান্না করতে যান, তাহলে অবশ্যই এভাবে কষিয়ে তুলে রাখবেন। তারপর তরকারিটা হলে মাছগুলা দিয়ে দিবেন, দেখবেন আপনার মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, একদম আস্ত আস্ত থাকবে। আর এভাবে কিন্তু আমি রান্না করি সব সময়। আর এই তো এখানে শিমগুলো আমি একদম কষিয়ে নিচ্ছিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়, তার জন্য। 50% মতো আমার কষিয়ে গেছে। এখন আমি একটু ঝোল অ্যাড করে দিব। একটু ঝোল দিব যেহেতু আমি মাছটা অ্যাড করবো। আর এই তো শিমে আমি কিন্তু ঝোল অ্যাড করে দিয়েছি। আর এখন এক এক করে মাছগুলো আমি অ্যাড করে দিব। মাছগুলো এই পর্যায়ে নরম আছে কিন্তু, সেজন্য আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম। এই তো মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন এভাবে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো এদিকে আমার তরকারিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর কিছুক্ষণ পর আমি আর এই তো শিমের তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে শাকটা একটু ভাজা করে নিব পোড়ামরিচ দিয়ে। আর চলেন তাহলে শাকটা ভাজা করে নিই। আর এই তো এদিকে আমি শাকটা ভাজা করে নিব। শাকটাতে অল্প পরিমাণে তেল দিব। আর এই শাকটা পোড়ামরিচ দিয়ে ভাজা করলে খেতে দারুণ লাগে। আর তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথম আমি রসুন কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কেজি দুধ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, শাকটা যেহেতু একটু বেশি। এই তো এখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। আর এই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন শুকনা মরিচগুলো দেখেন আমি কেটে নিয়েছি, শুকনা মরিচগুলো দিয়ে দিব। শাক যতই বেশি হোক না কেন, ভাজা করার পর সেটা কিন্তু একেবারে অল্প হয়ে যায়। আর এই তো পোড়ামরিচ আর পেঁয়াজ কুচিকে একদম ভাজা ভাজা করে নিব আমি। আর এখন শাকটা দিয়ে দিব।
এই তো শাকে কিন্তু আমি এখনো লবণ দিইনি, মোট কথা লবণ দিতে ভুলে গিয়েছি, একটু লবণ দিয়ে দিব। লবণটা শাকে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শাক যেহেতু অল্প হয়ে যায়। আর লবণটা যদি আপনি বেশি দেন, প্রথম অবস্থায় শাক দেখে যদি বেশি দেওয়া হয়, পরে শাকে লবণ বেশি হয়ে যায়। আমার যখন প্রথম বিয়ে হয়, যখন আমি শাক ভাজা করতে এসেছিলাম, তখন আমার মনে পড়ে শাক বেশি দেখে আমি একদম বেশি পরিমাণে লবণ দিয়েছি। পরে শাকটা এত পরিমাণে লবণ হয়েছে, কি বলবো, বলে বোঝানো যাবে না। তাই শাকে একটু বুঝে শুনে লবণটা অ্যাড করা প্রয়োজন। আসলে মানুষ কোনো কিছুই শিখে আসে না, আস্তে আস্তে। এ পর্যায়ে শাকটা একটু অর্থাৎ ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে শাকটা সফট হওয়ার জন্য। এই যে এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে, অর্থাৎ আমরা নুডলসটাকে যেভাবে করে নাড়াচাড়া করে দিই, শাকটাকে ঠিক সেভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে শাকটা সফট হবে আর সিদ্ধ হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। শাকটা একদম শুকিয়ে নিব আর কি, শাকটা হতে থাক। যখন আমার ছোট অবস্থায় বিয়ে হয়, অর্থাৎ ছোট বয়সে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই, আমার হাজবেন্ডও আমার অর্থাৎ শ্বশুরবাড়িতে সবার ছোট ছেলে। তখন আমার ভাসুর কিছু করুক, আমার ভাসুরের বউ কিছু করুক, আমার যা কিছু করুক, সবার সমস্ত দোষ আমার ঘাড়ে এসে পড়বে, নয়তো বা আমার হাজবেন্ডের ঘাড়ে এসে পড়বে। মানে হয়তো আমার হাজবেন্ডের ঘাড়ে পড়বে, না হয় আমার ঘাড়ে পড়বে। মানে অন্যায়টা হয় আমার হাজবেন্ডে করবে, না হয় আমি করব। এরকম একটা ব্যাপার ছিল। কারণ অনেকে বলে সংসারের ছোট ছেলে হওয়া ভাগ্যের ব্যাপার। আমি মনে করি সংসারের ছোট ছেলে যারা হয়েছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তারা কতটুক সাফার করে। তাদের মুখ থাকতেও বোবা থাকতে হয়, চোখ থাকতেও অন্ধ থাকতে হয় বড় ভাই আর ভাইয়ের বউদের কাছে। যারা এই সমস্যা ফেস করেছেন তারা তো অবশ্যই জানেন। তো আমি শাকটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর প্রিয় আপু আর ভাইয়া যারা গার্ডিয়ান আছেন, তাদেরকে একটা কথা বলতেছি, কখনো সংসারের ছোট ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবেন না। হয় বড় ছেলের কাছে দিবেন, না হয় মেজো ছেলের কাছে দিবেন। কারণ হচ্ছে তারা বাবা মায়ের খুব আদরের সন্তান হয়, তাদের বউয়েরা কিন্তু বাবা মায়ের আদরের সন্তান হয়, এরকম একটা ব্যাপার। তাই অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আর যারা সংসারের ছোটজন, তাদের কথা বলেন, তাদের চুপ থাকাকে তারা, অর্থাৎ নীরবতাকে তারা সম্মান করে চুপ থাকাকে তারা দুর্বলতা ভাবে, কিন্তু তারা এটা বুঝে না বড় ভাই আর ভাবিকে তারা সম্মান করেই চুপ করে থাকে, তাদেরও কিন্তু জবাব দেওয়ার অধিকার আছে। আর একটু এদিকে আমার শাকটা দেখেন আমি একদম ভাজা ভাজা করে নিয়ে এসেছি। এখন আমার শাকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ডান। এখন আমি শাকটা নামিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে শাকটা নামিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার শত অন্যায় জেনেও চুপ করে থাকে, তাহলে সেটা তার দুর্বলতা নেই। সে তাকে সম্মান করে, অর্থাৎ সেজন্য সে চুপ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ভেবে যে আমার উপর অন্যায় করছে, আমি দেখছি না, ওই যে উপরে উনি একজন আছে, উনি তো দেখছেন। নিরীহ মানুষের উপর অন্যায় করে কেউ কখনো পার পেয়ে যায় না। তাই উনি যেদিন ধরে সেদিন কারো রক্ষা নেই। আমরা মানুষ, আমরা ক্ষণিকের, আমরা কারোকে প্রতিহিংসা বশত কারো ক্ষতি করা, অর্থাৎ কারো নামে গীবত করা, কিংবা কারো নামে কথা বলা কারো পিছনে, এগুলো আমরা মানুষেরাই করতে পারি। অর্থাৎ যারা মানুষের মধ্যে পড়ে না তারাই করতে পারে, সঠিক মানুষেরা এগুলো করে না।
সবাই থাকার পরও যদি নিজেকে কখনো একা ভাবেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি একা নয়। যিনি আপনাকে সৃষ্টি করেছে তিনি আপনার সাথে আছেন। জন্মেছেন একা, মরতে হবে একা, তাই ওনার উপর বিশ্বাস রাখুন। উনি সব কিছুর মালিক। আপনি কি চান, কি চাইছেন, কি আপনার ক্ষতি করছে না করছে, সব কিছু উনি দেখছে। উনি সব ঠিক করে দিবে, তাই ওনার উপর ভরসা রাখুন। সব কিছু একদিন না একদিন ঠিক হবে ইনশাল্লাহ। আর আপনি যদি কারো ক্ষতি না করে থাকেন, আপনার ক্ষতিও কেউ চাইলেও করতে পারবে না। মহান রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আরে দেখেন, মাছি একটা বসছে। তাই জেনে বুঝে কারো ক্ষতির কারণ হবেন না। চাইলে কারো উপকার করবেন, না হয় কারো সুখের কারণ হয়ে দেখান, সে আজীবন আপনাকে মনে রাখবে। আরে তো আমার রান্না বান্না শেষ, থালা বাসনও ক্লিন করে নিয়েছি, কিচেনটাও ক্লিন করে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে তো খুবই সিম্পল রান্না, কিন্তু সিম্পল রান্না হলে কি হবে, শাক দিয়ে ভাত খেতে গরম গরম অসাধারণ লাগে। যারা শাক পছন্দ করেন, শাক পাতা, তারা তো অবশ্যই জানেন। আর যারা শাক পাতা পছন্দ করেন না, মাছ মাংস পছন্দ করেন, তাদের কাছে অবশ্যই এটা একদম কুখাদ্য মনে হবে আর কি। আর যারা শাক পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু অমৃত মনে হবে। তাহলে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী রান্না করেছি। আর এই যে শাক ভাজা, আসলে কারেন্ট চলে গেছে তো একটু অন্ধকারই। আর এই তো এগুলো হচ্ছে মাছ দিয়ে শিম, আজকে দুপুরের মেনু এগুলাই। আর গরম গরম ভাতের সাথে শাক দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এই তো চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আর দুপুরের খাবারটা বেড়ে নেব। আসলে শাক আর ভর্তা হলে খাবার খেতে যেন আর তস হয় না, এরকম একটা ব্যাপার। বিসমিল্লাহ বলে ভাতটা বেড়ে নিলাম। আর এই তো শাকটাও নিয়ে নিলাম। এই তো আমার দুপুরের খাবার রেডি। তাহলে চলেন খাবারটা খেয়ে আপনাদেরকে রিভিউটা দেই। আর এই তো আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আর শাক নিয়েছি, আর এখানে পানিও নিয়েছি। খাবার খাওয়ার আগে অবশ্যই পানি নিয়ে বসবেন। আর এখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করব। বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। খুবই মজা। শাক হোক কিংবা ভর্তা হোক, শুকনা শুকনা খাবারটা খেতে কিন্তু মজা লাগে। এক কথায় দুর্দান্ত। এই শাকটাতে কিন্তু পানি বেরিয়ে যায়, তাই একটু সুন্দর করে ভাজা করলে কিন্তু পানি বেরোয় না। আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে কুমড়া শাক কিংবা লাউ শাক, এই দুইটা শাক খুবই মজা লাগে আমার কাছে এভাবে ভাজা করলে। এই তো আমার দুপুরের খাবার অলমোস্ট কমপ্লিট। যেটা দিয়ে খেয়েছি, যেমনই খেয়েছি না কেন, মহান রাব্বুল আলামিনে আমার রিজিকে যা রেখেছে আমি তাই খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রান্না তো করেছি, দেখেছেনই, কিন্তু আমার কাছে শাক দিয়ে শুকনো শুকনো খাবার খেতে খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের খাবারটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনি যেটাই খান না কেন, যেমনই খান না কেন, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখবেন
আপনার অনেক বরকত নাজিল হবে আপনার রিজিকে। আচ্ছা যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আর কখনো খাবার অপচয় করবেন না, যতটুকু পরিমাণ আপনি খাবেন ঠিক ততটুকু পরিমাণ নেবেন। আমি ছোটোবেলা থেকে যতটুকু পরিমাণ আমি খাই ঠিক ততটুকু পরিমাণে আমি নিই। যাই হোক, খাবার অপচয় করা একদমই ভালো না। আর এমনও অনেক মানুষ আছে যারা এক মুঠো খাবারের জন্য কত কষ্ট করে, কত কষ্ট করতে হচ্ছে তাদের। তাই কখনো খাবার অপচয় করবেন না। আর আজকের মতো আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।